চোখ মেলেছে ধর্ষণের শিকার শিশুটি, সিএমএইচে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা। এবার হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন হাসিনা, বললেন ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ঘটনার পর আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। তবে সিএমএইচে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখকে ৭ এবং অপর ৩ আসামি বোনের স্বামী, শাশুড়ি ও ভাসুরের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ৫ দিন পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শিশুটির স্বাস্থ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমার লেভেল 3 ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। সোমবার রাতে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার চিকিৎসায় ডাক্তারদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নিয়মিত চলছে পরীক্ষা নিরীক্ষা। বৃহস্পতিবার মাগুরা থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে স্থানান্তর করা হয়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। জামালপুরে আদালত চত্বরে আইনজীবীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন ১১ জন। সোমবার দুপুরে জেলা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে 2টি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধন শেষে ধর্ষণ মামলা দুটির আসামির পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যায় তারা। এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীদের সাথে সমন্বয়কদের বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে মক জাস্টিসের একটা বিষয় থাকে। এই টেন্ডেন্সি থেকে আমাদের বেরোয় আসতে হবে। এটা যেই হোক, এই টাইপের যদি অ্যাটিটিউড থাকে, আমাদের নির্দেশনা আছে, আমরা এই ব্যাপারে শক্ত করছি। রাজধানী হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুইয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে রাজধানী উত্তরায় তার ভাড়া বাসায় দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। সোহেল সামির সহায়তায় খোরশেদ আলমের রিপোর্ট।
রাজধানীর শান্তিনগর এলাকায় পরিবারসহ থাকতেন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক সাইফুর রহমান। তবে সম্প্রতি তিনি উত্তরার উত্তরখানে একটি ভাড়া বাসায় একাই থাকতেন। সেখানেই ভোরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। তো ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি। আর ওইখানেই ওই ভোরের 5টার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি। দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 2:30টার দিকে আমরা লেক ভিউ স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে ওখানে যাই উত্তরায়। ওখানে যাওয়ার পর লাশ শ্রদ্ধাল করার পর লাশ কাগজ রেডি করে নিয়ে আসলাম। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা। আমার একটা বন্ধু ফোন দিয়ে বলতেছে কি তোমাদের কলেজে সাইফুর রহমান ভূঁইয়াকে চেনো? আমি বললাম, হ্যাঁ চিনি। উনি তো মারা গেছেন। তার এই অকালে ঝরে যাওয়া বা তার অকাল মৃত্যু এটা আমাদের জন্য খুব বেদনা। আমরা দাবি করছি শিক্ষক সমাজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে যে এটা খুব দ্রুত অপরাধীদের ধরা হোক। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুরশিদ আলম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ্য করা গেলেও বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ দেয়া বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, গেল আগস্টে বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বস্ত। সাক্ষাৎকারে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপের কথা নাকচ করে দেন ডক্টর ইউনূস। বিস্তারিত দলিল মল্লিকের রিপোর্টে। আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 15 বছরের শাসন আমলে শেখ হাসিনা দেশকে কোন অবস্থায় নিয়ে গেছেন সে প্রসঙ্গে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আগস্টে বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো বিধ্বস্ত। কোনো ভবন ধ্বংস না হলেও পুরো প্রতিষ্ঠান, নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়ে গিয়েছিল। হাসিনার শাসন আমলে কোনো সরকার ছিল না উল্লেখ করে একে দস্যু পরিবার আখ্যা দেন তিনি। ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়েও সতর্ক করেন ডক্টর ইউনূস। বলেন, দেশকে আগের অবস্থায় নিয়ে যেতে শেখ হাসিনা যেভাবে ভারতকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে তা বিপজ্জনক। প্রতিবেদনে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইউনূস সরকারের সক্ষমতা ও সংস্কার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। উঠে আসে সেনাপ্রধানের সাম্প্রতিক কড়া বক্তব্য। যদিও ডক্টর ইউনূস বলেন, সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে, কোনো চাপ নেই। দেশের বাইরের চাপ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার বিষয়টি তুলে ধরে গার্ডিয়ান। তবে প্রধান উপদেষ্টা আশাবাদী বাণিজ্যিক অংশীদার হবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে চুক্তি না হলেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার প্রভাব ফেলবে না বলে মনে করেন ডক্টর ইউনূস। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইলন মাস্কের স্টারলিংক আসছে বাংলাদেশে। এটা স্যাটেলাইট ইন্টারনেট। ব্যাপক উৎসাহ থাকলেও কারা পাবে এর সেবা? আদিত্য মামুনের রিপোর্ট। বর্তমানে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তা মূলত সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে পাওয়া তারযুক্ত ইন্টারনেট। স্টারলিংকের ইন্টারনেট সাধারণত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরবরাহ করা হয়। পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে হাজার হাজার স্যাটেলাইট থেকে মিলবে ইন্টারনেট। ব্রডব্যান্ডের ডাউনলোড গতি যেখানে 50 MBPS, সেখানে ইলন মাস্কের স্টারলিংকে মিলবে 220 MBPS। ব্রডব্যান্ড অপারেটর যারা আছে ওনাদের অফার 500 টাকায় 8 MB, 10 MB, 12 MB পর্যন্ত বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে। স্টারলিংক আসলে ছোট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য থ্রেট হবে না, তবে যারা কর্পোরেট সেগমেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন তাদের একটা বিজনেস রিস্ক ডেফিনেটলি থাকবে। তবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারকারীকে গুনতে হবে কয়েক গুণ বেশি দামও। বাংলাদেশে 10 MBPS ব্যবহার করা সাধারণ গ্রাহক যেখানে 500 টাকায় সেবা পান, সেখানে স্টারলিংকের আবাসিক গ্রাহকদের গুনতে হবে মাসিক $120 বা প্রায়
প্রায় 15,000 টাকা। এছাড়াও আছে অ্যান্টেনা সহ নানা সরঞ্জাম, যার মূল্য অন্তত 76,000 টাকা। ফাইবার ব্যাংকটা এমনভাবে কাজ করবে, সেটা তারা যার লাগবে তাকে ফাইবার ভাড়া দেবে। কারণ কি? কারণ হচ্ছে আমার 4Gতে স্লাইসিং লাগবে। স্লাইসিংটা কি? ব্রাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও। ব্রাক চায় তার কাস্টমারদেরকে সে একটা প্রিমিয়ার সেবা দেবে, এন্ড টু এন্ড স্লাইসিং সেবা, যার ব্যান্ডউইথ কখনো 20 Mbps এর নিচে নামবে না। তাহলে এইটা দেওয়া সম্ভব যখন আমি ব্রাককে এন্ড টু এন্ড ফাইবার সহ এন্ড টু এন্ড স্লাইসিং অফার করতে পারবো। তার আগে এটা হবে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সরবরাহ, গতি বৃদ্ধি এবং দুর্গম অঞ্চলকে প্রযুক্তির আওতায় আনতে এমন সিদ্ধান্তের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করব যে ইউ লে মোর ফাইবার অ্যান্ড ডু মোর বিজনেস। এক্সিস্টিং ফাইবারকে যক্ষের ধনের মতো করে আটকে রেখে বাংলাদেশের ডেটা মার্কেটকে ব্লক করে রাখার যে পলিসিগুলো নেওয়া হয়েছে, সেই পলিসিগুলো সরকার ব্রেক করবে। স্টারলিংকের এই ইন্টারনেটও থাকছে আড়ি পাতার সুযোগ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। নির্বাচনের বিপক্ষে নয় এনসিপি, বললেন নাহিদ। হালে পানি পাবে না, মন্তব্য মির্জা আব্বাসের। আবার আমন্ত্রণ 21 সংবাদে। জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের বিপক্ষে নয়, নির্বাচন করার জন্যই নতুন দল গঠন করা হয়েছে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জুলাই গণহত্যার ঘটনায় ঘাতকদের বিচার ও সংস্কার বিষয়ে সরকারের কাছে একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানান এনসিপি নেতারা। সোহেল সামের রিপোর্ট। সুযোগ হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। আশুলিয়ায় এই দৃশ্য আমরা কেউ ভুলতে পারিনি। নির্বাচনের জন্য নতুন দল গঠন করার কথা জানিয়ে সরকারের কাছে সংস্কার ও বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানান নেতারা। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? জাতীয় নির্বাচনের আগেই আবারও নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি জানান দলটির এই মুখ্য সমন্বয়ক। যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই অপঙ্গুত্ব বরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। পরে জুলাই অভ্যুত্থানে নিহতদের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মারা গেছে, আজ পর্যন্ত পাই নাই তার কিছু। আমার ছেলেরা যে রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে, সেই দেশে কোনো বৈষম্য না থাক, সুন্দর এবং ভবিষ্যতে আরো সুন্দর একটা দেশ তারা উপহার দেখ। যে মুক্ত করার জন্য স্বাধীন হলো, সে বিচারিত না। দেশের চলমান মব জাস্টিস ও ধর্মীয় সহিংসতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ঘোষণাও দেন নেতারা। আমরা সেগুলো প্রতিহত করব। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত নির্বাচন হলে হালে পানি পাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন নেতৃত্বকে উচ্চাভিলাষী উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, তারা সংস্কারের নামে যে কোনো কৌশলে নির্বাচন পেছাতে চায়। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক আরও নানা বিষয় নিয়ে কথা বললেন বিএনপির এই সিনিয়র নেতা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে একান্ত আলাপচারিতায় উঠে আসে রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক নানা ইস্যু। কথা বলেন সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি নিয়ে। আমি সন্দিহান এদের কথাবার্তা কাজে কর্মে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা। কিংস পার্টির নেতৃবৃন্দ বিশেষ করে যে সমস্ত সিটে দাঁড়াবেন, ওই সিটগুলোতে ম্যানিপুলেট হবে, কোনো ভুল নাই। ওদের প্রত্যেকটা কথাই নির্বাচন পেছানোর কথা, বিকজ তারা জানে এই মুহূর্তে তারা নির্বাচন করলে হালে পানি পাবে না। উঠে আসে সেকেন্ড রিপাবলিক প্রসঙ্গ। সেকেন্ড রিপাবলিক এখন প্রয়োজন বিশেষ একটা গোষ্ঠীর জন্য, সারা দেশের এবং জাতির জন্য কোনো প্রয়োজন নেই, বিশেষ গোষ্ঠীর জন্য। সেটা কী প্রয়োজন? এই সেকেন্ড রিপাবলিক বললে দেশে একটা কনফিউশন ক্রিয়েট করে নির্বাচনটাকে পিছানো। নতুন নেতৃত্বকে উচ্চাভিলাষী হিসেবে উল্লেখ করেন তিনি। নব্য কিছু লোক তৈরি হয়েছে, তাদের আশা অত্যন্ত উচ্চাভিলাষী এরা,
অত্যন্ত উচ্চাভিলাষী এরা। উচ্চাভিলাষ আকাঙ্ক্ষা থাকা ভালো, উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো না। জামায়াত সম্পর্কেও নিজের মতামত তুলে ধরেন তিনি। হঠাৎ করে জামাতা তো উম্ফরানো শুরু হলো কেন বিএনপির বিরুদ্ধে? হয় আমি বুঝতে পারতেছি না। এটা পায়ে পাড়া দিয়ে কথাবার্তা বলে বিএনপির সঙ্গে ঝগড়া করার চেষ্টা করতেছে। আমরা যদি কথা বলতে শুরু করি তাহলে ঝগড়া লেগেই যাবে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নির্বাচনে আসলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন মির্জা আব্বাস। আওয়ামী লীগ নির্বাচনটা করে তাহলে জাতির জন্য একটা লাভ আছে, বিশাল লাভ। সেই লাভটা কি? আওয়ামী লীগ চিরতরে অস্তিত্বহীন হয়ে যাবে বাংলাদেশ থেকে যদি নির্বাচনটা করে। তাহলে তাদের দেশে মানুষের সমর্থন কতটুকু আছে, করা ভোট পায়, এটা তারা বুঝতে পারবে। চিরতরে শেষ হয়ে যাবে। ধর্মান্ধ গোষ্ঠী সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা। ধর্মান্ধ গোষ্ঠী যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এবং রাষ্ট্রকে যদি ওই ইসের মতো করে বিজেপির মতো ব্যবহার করে ধর্মকে, তা দেশে তো ক্ষতি অবশ্যই হবে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পারতেছে না। আমি যেটা মনে করি যে এই যে দুর্বলতা সরকারের, এটার পিছনে সরকারের দোষটা হলেই সরকার বিশেষ কিছু ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে, যারা আওয়ামীপন্থী একেবারেই। আমি বলতেছি 4 জন লোক আছে, এরা সচিব, এরা সচিবালয়ের ভিতরে, একজন আছে সচিব পদমর্যাদায় সচিবালয়ের বাইরে। এই 5 জন লোক এই সরকারকে গিলে খাচ্ছে তিলে তিলে। তারা এই সরকারকে সোজা রাস্তায় হাঁটতে দিচ্ছে না। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। 22 ক্রিকেটারকে রেখে 2025 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র খেলোয়াড় তাসকিন আহমেদ। স্বেচ্ছায় নাম সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তালিকা থাকলেও মার্চের পর বাদ যাচ্ছেন তিনি। একই সাথে মুশফিকের বদলে আগামী মাসে যুক্ত হবেন নতুন কেউ। তালিকায় প্রথমবার জায়গা পেয়েছেন জাকের আলী, রিশাদ হোসেন, নাহিদ রানা ও তানজিদ হাসান। 1 জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। তাসকিন মাসে পাবেন 10 লাখ টাকা, 8 লাখ টাকা করে পাবেন শান্ত, মিরাজ, লিটন। বি ক্যাটাগরির বেতন 6 লাখ। সি ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়রা পাবেন 4 লাখ টাকা করে। আর ডি ক্যাটাগরিতে থাকা 2 ক্রিকেটার নাসুম ও সৈয়দ খালেদ আহমেদকে মাসে 2 লাখ টাকা করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, শেষ করছে একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চোখ মেলেছে ধর্ষণের শিকার শিশুটি, সিএমএইচের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা। এবার হাবিবুল্লাহ বাহারের অধ্যক্ষকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা। গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছেন শেখ হাসিনা, গার্ডিয়ানকে ডক্টর ইউনূস। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।
তো ওনার নাকি কনসার্ন নেওয়া হয় নাই। বিষয়টা যখন প্রথম আলোচনা, একই ব্যক্তি না কেন বলছেন আপনি এখন আবার? উনি নিজে স্বীকার করেছেন ওনার নাম ছিল ওখানে। বিষয়টা যখন আলোচনায় এসেছে, আলোচনায় আসার কিছু সময় পরে গিয়ে কমিটিতে যার নাম এসেছে তার বিষয়টা প্রকাশ্যে এসেছে। আলোচনায় আসার পরপরই কিন্তু কমিটিতে প্রকৃত যার নাম তার আলোচনাটা কিন্তু তাৎক্ষণিক আসেনি, এটা পরে এসেছে। এখন ফরহাদ ভাইয়ের সেই সাক্ষাৎকার ছাত্রলীগের কমিটিতে প্রকৃত যে ব্যক্তির নাম এসেছে ওনার বিষয়টা আলোচনায় আসার আগের কিনা আমার জানা নেই, কিন্তু ফরহাদ ভাইয়ের বক্তব্যটা খুবই গ্রহণযোগ্য যে ছাত্রলীগের কমিটিতে ওনার নাম অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওনার কনসার্ন নিয়ে কাজটি করা হয়নি। যারা এর নাম যুক্ত করেছেন এটার ব্যাখ্যা তারাই দিতে পারবেন। এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি, নাম পরবর্তীতে যখন এটা প্রকাশিত হলো তখন উনি স্টেটমেন্ট দিচ্ছেন। উনি আগে দেননি কেন? আমার এই প্রশ্নটা, উনি আগে দেননি কেন? আগে দেওয়ার তো কারণ নেই, কারণ এই ফরহাদ তো ছাত্র শিবিরের ফরহাদ নন। এই ফরহাদ উনি স্বীকার করছেন ওনার নাম সেখানে আছেন, উনি স্বীকার করছেন। হয়তো উনি হয়তো বিষয়টি উনি হয়তো অবগত না, হয়তো আমার হয়তো ধারণা ওনার জানার মধ্যে হয়তো কোনো কিছু আছে। আচ্ছা মুতাসিম বিল্লাহ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদেরকে অন্য একটি মানে সময়ের যেহেতু কম, আমরা একটু রাজনীতির বাইরে একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আর কি। সম্প্রতি গত কয়েকদিন ধরে দেশের যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারীর উপরে সহিংসতা, ধর্ষণ, যে ঘটনাগুলো ঘটছে, আসলে এই জিনিসগুলো নতুন যে ঘটছে এটা না, এটা অনেক দিন ধরেই ঘটছে। এইটার থেকে আসলে পরিত্রাণ কোথায়? এটা কি বন্ধ হবে না কখনো? মানে দুটো ব্যাপার, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী যে সমাধান, সেটা হচ্ছে ধরুন নারীর প্রতি এগুলোর শুধু শাস্তি দিয়েই হবে তা না, কিন্তু সামাজিক একটা ব্যাধি হয়ে গেছে। অনেকে বলছে পরিবার থেকে, এগুলো একটা দিক, এটা হলো দীর্ঘমেয়াদে। কিন্তু প্রাথমিকভাবে যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো মুহূর্তে যদি আমরা অন্তত ব্যবস্থাগুলো সঠিকভাবে নিতে পারতাম, তাহলে হতো কি যে একটা বার্তা যারা পটেনশিয়াল অপরাধী, বিচারের কথা বলছেন, বিচারের কথা মানে প্রাথমিক বিচার তো বটেই, প্রাথমিকভাবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা। আমি একটা উদাহরণ দিই, একজন নারীকে যৌন হয়রানি বলবো আমি এটাকে, তাকে ওড়না পরা নিয়ে যেভাবে রাস্তায় হ্যারাস করা হয়েছে এবং উনি এটা স্বীকার করছেন পুলিশের কাস্টাডিতে। এর পরবর্তীতে এই মামলা করা ভদ্রলোককে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় ঘন্টার পর ঘন্টা কি করা হয়েছে আমরা লাইভ দেখেছি। তারপর তার জামিন হয়েছে, তৌহিদি জনতার নামে একটা হুমকি ছিল যে আসলে যে তাকে যদি জামিন দেওয়া না হয় পুরো বাংলাদেশে এখানে ওই নারী যিনি অভিযোগ করেছেন তাকে ডেকে এনে মামলা, তার নামে মামলা দিতে হবে, এটা আমরা থানায় বসে দেখছি। আচ্ছা, পরে জামিন উনি পেতে পারেন, এটার বিচারিক ব্যাপার, কিন্তু ওই নারীকে মামলা উইথড্র করতে হচ্ছে, ওই নারী এটা জানিয়েছেন এই পরিমাণ চাপ। তো ফলে একজন যৌন হয়রানি করা একটা মানুষ বা ব্যক্তি এবং পরে তার ফুলের মালা এবং পাগড়ি নিয়ে বেরিয়ে আসা দেখলাম তো আমরা, সবাই ছবিতে দেখেছি। যে সমাজে এই ঘটনাগুলো হয়, দুজন নারী প্রকাশ্যে ধূমপান করেছেন, তারপর সেইটাকে কেন্দ্র করে কিছু পুরুষ পিটিয়েছেন বিভৎসভাবে, আমরা ভিডিও দেখেছি। ওই ভদ্রলোক, আমি আজকে কিছুক্ষণ আগে আমি নিউজ দেখলাম, তাকে এটা আমরা দেখছি, কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তার কি যথাযথ? সরকার বলছে কিন্তু যে আমরা ব্যবস্থা নিচ্ছি, করছি, যেখানে মব সৃষ্টি হচ্ছে, যেখানে হচ্ছে কিচ্ছুই করছেন না। এই কারণে, এবং এখন শুধু আমি একটা ঘটনা একটু যোগ করতে চাই, যেটা আসলে সরকারের আইন শৃঙ্খলায় রক্ষায় কত ব্যর্থ তার অব্যর্থ প্রমাণ। সেটা হচ্ছে গুলশানে কয়েকদিন আগে কিছু লোক মিডিয়াকে ডেকে যে এখানে এক ভদ্রলোকের বাড়ি, এইচটি ইমামের ছেলে, এটা তার বাড়ি না, আসলে তার এক্স স্ত্রী যার সাথে 2001 সালে ডিভোর্স হয়েছে, সেই বাড়িতে অন রেকর্ড লাইভে তাণ্ডব চালিয়েছেন, পরিচয় দিয়ে কথা বলেছেন। তারা কি যেন জাতীয়তাবাদী চালক লীগ বা এরকম কিছু একটা, এক ভদ্রলোক কথা বলেছেন এবং বিএনপির পক্ষ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে। কিন্তু আমি বিএনপিকে এই কথা বলতে চাই, এই ধরনের চালক লীগ ঠিক যখন খোলে তখনই আসলে এগুলো বন্ধ করা দরকার। এগুলো যে আমরা কথ্য ভাষায় বলি না, কতগুলো দোকান খোলা হয়, দ্যাটস ভেরি ব্যাড। কিন্তু পুলিশ তো গেল না, পরে পুলিশ এবং সেনাবাহিনী গেল, তাদের সামনে তারা বেরিয়ে এসছেন, কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা পরপর সব চারদিক থেকে শোরগোল হলো, তারপর 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই যে সরকারের রিলাক্টেন্স, এটি হচ্ছে অনেকটা মব জাস্টিস বলা হচ্ছে বা মোরাল পুলিশিং বলছে এই জায়গাটা। কিন্তু আমি আরেকটি জিনিস যেটা জানতে চাচ্ছিলাম, যে নাসিরুদ্দিনের কাছে আমি জানতে চাচ্ছি, নাসিরের কাছে, যে নারীর প্রতি যে ভায়োলেন্সটা হচ্ছে, সহিংসতা হচ্ছে, ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে দেশ জুড়ে, এইটা বন্ধ করার উপায় কি মনে হয় আপনাদের কাছে? আপনারা প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, বিচার দাবি করছেন, এটি কি আসলে যথেষ্ট? আমরা যেটি মনে করছি যে নতুন করে যেটি আলোচনায় মানে শুরু হয়েছে, নারীর প্রতি সহিংসতা বা মাগুরাতে আমাদের বোন আসিয়াকে 8 বছর বয়সী যে গণধর্ষণ,
এটি শুধু এখন হচ্ছে সেটি নেই, জাহিদ ভাই যেটি বললেন এটি গত 15.5-16 বছর ধরে আরও ব্যাপক মাত্রায় হয়েছে, এখনও ব্যাপক মাত্রায় হচ্ছে। কিন্তু সেই সময় আমরা যেটা আজকে বলার চেষ্টা করেছিলাম, সেই সময় গণমাধ্যম স্বাধীন ছিল না, অথবা একটি দর্শন হওয়ার পরে তার বিপরীতে প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে হামলা করেছে, মানুষ কিন্তু খুব ঢালাওভাবে জানতে পারেনি। যোগ করি, দর্শকরাও কাজটা করতে পারেন, মানে কেউ গুগলে ছাত্রলীগ ধর্ষণ এই দুটো শব্দ দিয়ে সার্চ করুক, আওয়ামী লীগ ধর্ষণ সার্চ করুক, তাহলে দেখবেন কত ফাইন্ডিং আসে। তার মানে এই ক্ষমতাটাকে ব্যবহার করে তারা আসলে এই কাজ করেছেন। এটি অনেকবারই আমি এই জন্য বারবার শুরুতেই বলেছিলাম যে এটি নতুন কোনো ঘটনা, এটি বারবার কিন্তু দুজনই বলেছেন। হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করেছি সেই সময়ে ব্যাপক মাত্রায় হচ্ছে, এখন আবার ব্যাপক মাত্রায় শুরু হয়েছে। আপনি জানেন যে 2018 সালে দানের শীষের ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে আমাদের বোন পারুল বেগমকে গণধর্ষণ করা হয়েছে। আমরা সিলেটের এমসি কলেজে দেখেছি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে 21 সালেও আমরা দেখেছি বন্ধুকে বেঁধে রেখে বান্ধবীকে গণধর্ষণ করা হয়েছে। এরকম ঘটনা গত 15.5 বছর ধরে এত ব্যাপক মাত্রায় হয়েছে। তার বিপরীতে খুব বেশি বিচারহীনতা সংস্কৃতি আমরা দেখেছি। এর বাহিরে আমরা দেখেছি এগুলো তো খুবই স্বাভাবিকভাবে, এরপরে আমরা অনেক আলোচিত দর্শনকাণ্ড দেখেছি, সেগুলোর বিচারের শুরু পর্যন্ত হয়নি, গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি, সেটিও আপনি জানেন। সুতরাং গত কয়েক বছর ধরে যে ঘটনা চলছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি শুরু হয়েছে গত কয়েক মাসে। আমরা যেটি মনে করছি, আমরা আজকেও আমাদের বক্তব্যে বলেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার আমাদের মনে হচ্ছে। এই জন্যই মনে হচ্ছে কারণ 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে প্রায় সকল মানুষ এই সরকারকে সমর্থন জানিয়েছিল। আমরা এই সরকারকে দুর্বল হিসেবে দেখতে চাই না, সরকার যথাযথভাবে ব্যবস্থা নেবে। এত মানুষের সমর্থন পরেও সরকার কিন্তু শক্ত অবস্থান গ্রহণ করতে পারছে না, বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয়ে অথবা অপরাধীকে ধরার বিষয়ে। আপনি দেখেছেন যে গতকাল নারায়ণগঞ্জে আমাদের ছাত্রদলের একজন নেতাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা হত্যা করেছে, সে মানববন্ধন করে যাচ্ছিল। অর্থাৎ এই যে নারী নির্যাতন হয়েছে অথবা মাগুরাতে যে দর্শন হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে সেই কথা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম যে আসলে দেশ জুড়েই এই একটা অস্থিরতা, এটার পিছনেও কোনো হাত আছে কিনা সেটা নিয়েও একটি আলোচনা চলছে, কোনো ষড়যন্ত্র হতে পারে কিনা। মুতাসিম বিল্লাহ, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন আমাদেরকে, আমাদের সঙ্গে আছেন আপনি। এই নারীর প্রতি সহিংসতা বা নারীর ধর্ষণ এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে আমাদের বিচার ব্যবস্থার যে অবস্থা আমরা দেখছি, এমনকি আলোচিত ধর্ষণ কাণ্ডগুলোর বিচারও কিন্তু কাঙ্ক্ষিতভাবে হয়নি। এখানে কয়েকটা ধর্ষণ কাণ্ডের কথা উঠে এসেছে, যেমন সিলেটের এমসি কলেজে যেটা হয়েছিল, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা, সেখানে কিন্তু আসামির 1 মাসের মধ্যে জামিন হয়ে গিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা আলোচিত ঘটনা আছে, মানিকের ঘটনা, ধর্ষণে যিনি সেঞ্চুরি করেছিলেন, তিনিও কিন্তু বিচারের মুখোমুখি হননি, এখন বিদেশে আছেন। সাম্প্রতিক সময়ের আলোচিত ধর্ষণ কাণ্ডগুলোতে আমরা যদি দেখবো যে আসলে অপরাধীরা বিচারের মুখোমুখি খুব বেশি হয়নি, বরং আইনের ফাঁক ফোকর গলিয়ে ঠিকই বের হয়ে গেছেন। সুতরাং এরকম খারাপ পরিস্থিতির যদি অবসান আমরা চাই, আমরা গতদিনে দেখলাম যে ঝিনাইদহে মহিলা জামাতের প্রোগ্রামে বিএনপি হামলা চালিয়েছে। সুতরাং শুধু ধর্ষণ কাণ্ড নয়, বাংলাদেশের নারীরা নানাভাবে কিন্তু নির্যাতনের সেটাই মুতাসিম বিল্লাহ, আমি সেই প্রসঙ্গেই আপনার কাছে আসতে চাই যে শুধু আসলে ফ্যাক্ট দিয়ে আমরা বললাম যে অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে, অনেক জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে, আমরা সেই খবরগুলো চাই না। আমরা চাই যে সেই খবরগুলো যেন আমাদেরকে না করতে হয়, যিনি খবরগুলো যেন না ঘটে। আর সেক্ষেত্রে কি আসলে নারীকে কি মানে মানুষ হিসেবে তার অবস্থানটাকে নিচুভাবে দেখছি আমরা? নারী মানে একটা তাচ্ছিল্যের ব্যাপার, নারীর প্রতি একটা অনেক সময় আমরা ইসলামী মৌলবাদী দলগুলোর কাছ থেকে বিভিন্ন কথা শুনেছি, সেগুলোকে কি আপনি সমর্থন করেন? নারীকে কি আসলে নারী হিসেবে দেখা উচিত না মানুষ হিসেবে দেখা উচিত তাকে? আমি মনে করি নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে সহিংসতা যারা করছেন তারা যথাযথভাবে বিচারের মুখোমুখি হচ্ছেন। সুতরাং এই অবস্থার অবসানের জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে যারা অপরাধী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনাটা নিশ্চিত করতে হবে। এবং আপনি বলছেন বিচার হলেই এই নারীর প্রতি যে অন্যায়, অবিচার বা সহিংসতা, ধর্ষণ এইগুলো বন্ধ হয়ে যাবে? শুধু বিচার হলেই সামাজিক কোনো দায়বদ্ধতা বা পারিবারিক কোনো দায়বদ্ধতা কি নেই? কারণ দায়বদ্ধতার দরকার আছে। আমি দুইটি দিক বলতে চাই। একটি দিক হচ্ছে যে অপরাধীদেরকে দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা। ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা, এটা প্রয়োজন। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে
ইসলামী অনুশাসনের শিক্ষা ব্যবস্থা ইসলামী অনুশাসন থাকা প্রয়োজন, আমাদের নিজেদের জীবন ইসলামী অনুশাসনের প্র্যাকটিস থাকা প্রয়োজন, এবং সামগ্রিকভাবে যদি ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে নারীর মর্যাদা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। আপনার এই বিষয়ের সঙ্গে আমরা একমত। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা সবারই কথা শুনলাম, আপনার কি মনে হয় যে আসলে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, বারবার কেন একই ঘটনা ঘটছে? আমি প্রথম যেটা বলেছিলাম, নারীকে কি হেয় করা হচ্ছে সামাজিকভাবে? একদম, আমি ওই জায়গায় আসছি। প্রথম যেটা বলা হয়েছে যে আসলেই রাষ্ট্রকে অপরাধের বিচার করতে হবে। একটা তথ্য দেই, বাংলাদেশে গ্রসলি আমি গত 2-3 বছর আগে একটা এর আগের 7-8 বছরের ডেটা নিয়ে দেখানো হয়েছিল যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, বিশেষ করে ধর্ষণ এবং এই ধরনের যৌন হয়রানির মামলার 3%-এরও বিচার হয় না, 2.5% একটু বেশি। কারণ প্রাথমিক বিচার না হওয়ার কারণ, ইনভেস্টিগেশন হয় না, সেগুলো যে বিচারিক প্রক্রিয়া কন্টিনিউ, এবং নারীকে যে প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় ধর্ষণের ক্ষেত্রে, তাকে যেভাবে বলা হয় যে তিনি কোর্টে দ্বিতীয়বার ধর্ষণের শিকার হন, এই রকম ভাবে এই কাজগুলো করা হয়। কোর্টে যাওয়ার আগে কিন্তু মানে পুরো সবকিছু প্রসেস সামাজিকভাবে কিন্তু তাকে অনেক হেয় করা হতে হয়। যারা তো মামলা করেনি না, যারা করেছেন তারাও এরপর এটা চালিয়ে অনেক নিতে ক্ষেত্রে পারছেন যেটা না। হয়, আমি একটি কথা বলি, অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি যে ধর্ষণের শিকার যে হচ্ছেন তাকে বিয়ে দেওয়া হচ্ছে ধর্ষকের সঙ্গে। একদম, আমি আসছি তাহলে এটা তার বিচার। এক তো প্রচুর মামলাই হয় না, যারা মামলা করার সাহসটা করলেন তারপর যে হয়রানির মধ্য দিয়ে যাওয়া হয় তারপর আসলে হয়ে ওঠে না। ওই যে বললাম শক্তিমানরা জড়িত থাকে। ধর্ষণ কিন্তু অনেকে বলেন যে এটা ঠিক সেক্সুয়ালিটি না, এটা আসলে পাওয়ারের সাথে জড়িত, প্রতিশোধ নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। এই যে ছাত্রলীগ জড়িত থাকলো, আওয়ামী লীগ জড়িত থাকলো, বা তার আগেও পাওয়ারফুল সোসাইটির কোনো না কোনো। আচ্ছা, আপনি যে প্রসঙ্গটা বলছেন, সমাজে একটা ভয়ঙ্কর প্রবণতা ছড়িয়ে পড়েছে, আপনি একটু ইন্ডিকেট করেছেন, আমি একটু খোলাখুলি বলতে চাই। বিশেষ করে কিছু ধর্মগুরু নারীকে এমনভাবে প্রেজেন্ট করছেন যে নারী আসলে মানুষ নন, এই ধরনের একটা, আমি আমি সবার কথা বলছি না, এবং সব কিছুতেই নারীকে যে ধর্ষণ হওয়ার জন্য নারী নিজে দায়ী, ব্যাপারটা এইরকম যে নারী ঠিকমতো পোশাক পরছে না, নারীকে এইভাবে চললে সে ধর্ষিত। আমি এমনি নর্মালি একটা আমাদের দর্শকদের উদ্দেশ্যেও যদি বলি, গভীর রাতে, বেশ রাতে একজন নারী তার প্রয়োজনে একা যদি হিজাব পরে, একটা নারী যদি ইসলামী পোশাক যেটা বোঝে সেটা পরে, উনি কি একা বাংলাদেশের কোনো একটা জায়গায় একা চলতে পারবেন? আমি নাম যদি বলি, তনু যখন ধর্ষণের শিকার হয়েছিলেন, তনু তো হিজাব করতেন তো, বা এই যে 8 বছরের শিশু যখন ধর্ষিত, 4 বছরের শিশুও ধর্ষিত, তার কি পোশাকের প্রশ্ন কোত্থেকে আসে? কিন্তু এই আলাপগুলো কিন্তু কেউ করছে, মানে একটা নারীর পোশাক, তার সিদ্ধান্ত তিনি কি পোশাক পরবেন, কেমন পরবেন। কারণ এই যে রাইটলি জানা বিল্লাহ যেটা ধর্মীয় অনুশাসনের কথা বলছেন, নারীকে যেমন বলেছেন, পুরুষকেও কিন্তু বলা হয়েছে সে কেমন চলবে, তার দৃষ্টিকে কিভাবে সে অবনত রাখবে। কিন্তু দেখবেন আমাদের সোসাইটিতে এই আলাপগুলো, পরিবারে, সমাজে, ধর্মগুরুরা এগুলো পুরুষকে অ্যাকিউজ করছেন না যে তুমি তোমার দৃষ্টি সংযত করো। একটা নারীকেও বলবেন, এবং একটা নারী যদি একেবারে কারো ভাষায় যদি খুবই আপত্তিকর পোশাকও পরে, সেই নারীকে রেপ করা ইসলামের দৃষ্টিতেও সেই ব্যালেন্স জায়গাটা আমরাই তৈরি করছি সমাজে বা পরিবার থেকে, যে আসলে পুরুষকে এই দিক দিয়ে অনেক ছাড় দিয়ে দিচ্ছে, মানে আমাদের শিক্ষা এটা যে একজন নারী যত অ্যাপিলিং, আমি এই শব্দটাই বলছি, যদি পোশাকও পরে থাকে, সেই নারী একা চলছে, রাতে চলছে, সে ধর্ষিত হতে পারে না। এটা আমাদের আইনে যেমন ক্রাইম, ইসলামের দৃষ্টিতেও বিভৎস অপরাধ। ওই নারী ইসলামের নিয়ম বা অনুশাসন, তিনি যদি মুসলিম হয়ে থাকেন, না মানলে তার যে পাপ আছে সেটার শাস্তি তিনি পাবেন, কিন্তু সেটার শাস্তি তার ধর্ষিত হওয়া না। কিন্তু আমাদের সমাজে আমরা দেখছি কিছু সোকল ধর্মগুরু তাদেরকে ব্লেম করছেন যে নারী ভয়ঙ্কর একটা অপরাধের শিকার হলেন, আমরা তাকে আবার ব্লেম করার চেষ্টা করছি, ওর পোশাকই তো ঠিক ছিল না, তো ধর্ষিত হবেই। এই ধরনের একটা ট্রেন্ড আছে। আমি মনে করি, আমি এই কথাটা একদম আজকে অন রেকর্ড বলি, এই পোশাকের সাথে ধর্ষণকে যারা রিলেট করে, এটাকে ফৌজদারি অপরাধ করা উচিত, কারণ এটা ধর্মও বলে না। আই রিপিট, আপনি নারীকে পোশাকের জন্য, ইসলামের যে পোশাকের কোড আছে সেটার জন্য নারীকে কনভিন্স করেন, সেটা তাকে জানান, কিন্তু এজন্য নারী ধর্ষিত হয়েছে, এজন্য পুরুষকেও তো ইসলামে বলা হচ্ছে যে তুমি তোমার একদম তোমার দৃষ্টি তুমি সংযত করো, অবনত করো। আমি তো সেটা বলছি না, আমি তো সেটা কোনো পুরুষকে বলছি না, আমি মেয়েকে বলছি, কেন একটা নারীকে বলছি। নারীকে আমি পোশাকের কথা বলবো, সেটাও ঠিক আছে, একজন ধর্মগুরু জানাবেন ধর্ম কি বলছে, দুজনকে, এটা দুজনকে জানাবে, আমি নারীকেও যদি, কিন্তু আপনি যখন রিলেট করছেন এটা ধর্ষণের কারণ, এজন্য ধর্ষণ হচ্ছে, এটা ফৌজদারি অপরাধ বলে আমি মনে করি। আপনি ধর্ষণকে উৎসাহিত করছেন, আপনি ধর্ষণের জন্য ভিকটিমকে ব্লেম করছেন। এই ধরনের ওয়াজ বলি আমরা, কেউ যদি এই ধরনের ওয়াজ করে, এটার বিরুদ্ধে স্টেটের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি।
আপনি কি মনে করেন এই বিষয়ে আসলে এটার শেষ হওয়া উচিত কিভাবে? না, আমরা তো বলেছেন জাহিদ ভাই যেরকম বলেছেন আমি একদম একমত ওনার সাথে। আমরা সাথে একটু যোগ করতে চাই কয়েকটি বিষয়। সেটি হচ্ছে বাংলাদেশে গত 12 বছরের একটি পরিসংখ্যান আমরা আজকে সকালে দেখেছি। সেটি হচ্ছে জাহিদ ভাই যে 3% বলেছেন, সেটি বিচার প্রক্রিয়া মোটামুটি শেষ হওয়া, একদম বিচারের যাবতীয় কার্য সম্পূর্ণ হওয়া দর্শনের বিষয়ে সেটি আমরা দেখেছি মাত্র 0.42%। একদম নিশ্চিত করা, একদম নিম্ন আদালত থেকে একদম উচ্চ আদালতকে ভিকটিম মানে আর কিছু করার নাই যে অভিযুক্ত, সেটির নিষ্পত্তি হয়েছে 0.42%। সুতরাং এরকম একটি বিচার ব্যবস্থার দেশে আপনি দর্শন করে পার পেয়ে যাবেন, এটি খুবই স্বাভাবিক। আর পোশাক নিয়ে যেটি বলছেন সেটি আমরা এরকম যারা বলছেন যে নারী পোশাকের জন্য দায়ী, এই কথার অর্থ হচ্ছে আপনি দর্শনকে জাস্টিফাই করছেন, আপনি মানে হচ্ছে এটাকে বৈধতা দেওয়ার এক ধরনের প্রবণতা আপনি করছেন। তাহলে আপনি মাগুরাতে যে আমার 8 বছরের বোন আছিয়া গণধর্ষণ হয়েছে, তাও খুব নিকট আত্মীয়দের কাছে, সেটি কি কোনোভাবে পোশাক দায়ী ছিল? কোনোভাবে কি পোশাককে আপনি দায়ী করতে পারবেন না? আমরা 4 বছর 6 বছরের অসংখ্য ঘটনা বাংলাদেশে দেখেছি। সুতরাং আমাদের এটি চিন্তা চেতনায়, আমাদের মেধা মননে এগুলো পরিবর্তন করা উচিত সকলের, নারী পুরুষের সকলের। এবং একই সাথে আমাদের দেশের যে প্রচলিত আইনগুলো রয়েছে সেগুলোরও পরিবর্তনের সুযোগ রয়েছে। মামলা করতে গিয়ে যে হেনস্থা করা হয় সেগুলো দূর করা উচিত, অথবা মামলা করার পরে যে ডিএনএ পরীক্ষার নামে যেরকম করে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় সেগুলো দূর করা উচিত, অথবা ভিকটিমকে আদালতে যেভাবে প্রশ্ন করা হয় সেটির আমার মনে হচ্ছে 21 শতাব্দীতে এসে এগুলোর পরিবর্তন হওয়া উচিত। আপনি সবার সম্মুখে আবার একইভাবে একই কোশ্চেন করে, এটি 100 বছর আগে হয়তো এরকম করা যেত। এখন পৃথিবী পরিবর্তন হয়েছে, কতভাবে বিচার করা যায়। সুতরাং এরকম পরিবর্তন হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে। এবং সরকারিভাবে, সর্বশেষ আমি বলছি, সরকারিভাবে যিনি ভিকটিম হচ্ছেন, দর্শনের শিকার হচ্ছেন বা নারী নির্যাতনের শিকার হচ্ছে, তার পক্ষে সরকারিভাবে দক্ষ আইনজীবী নিয়োগ দিতে হবে, কোনোভাবে এর ব্যত্যয় করা যাবে না। তাহলে আমার মনে হচ্ছে সামগ্রিকভাবে আমাদের সবার আলোচনার মধ্য থেকে আমরা যেটুকু আসছি, আমার মনে হয় দর্শন অন্তত কিছুটা কমে আসা সম্ভব বলে আমাদের মনে হচ্ছে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আমরা মুতাসিম বিল্লাহ আছেন আমাদের সঙ্গে। আমরা এই বিষয়ে শেষ আপনার কাছে জানতে চাই, আসলে এই প্রক্রিয়াটা কি হতে পারে, বিচার প্রক্রিয়া এবং সামাজিক ব্যবস্থা, সে বিষয়ে আপনার দলের সংগঠনের অবস্থান থেকে আপনি যদি কিছু বলেন আমাদেরকে। প্রথমে ধর্মীয় অনুশাসনের কথা বলি। আল্লাহ তাআলা সূরা নূরে পর্দার যে বিধান দিয়েছেন, প্রথমে কিন্তু পুরুষকে চক্ষু অবনত রাখতে বলেছেন, পুরুষের পর্দার বিষয়ে বলেছেন, এরপরে নারীর বিষয়ে বলেছেন। সুতরাং ধর্মীয় অনুশাসন নারী পুরুষ সবারই মানতে হবে। আর আমাদের এখন বিচার প্রক্রিয়ায় যে গ্যাপটা হচ্ছে, অপরাধীরা হচ্ছে অল্পতে জামিন পেয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে এবং বিচার প্রক্রিয়াগুলো খুবই দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাচ্ছে, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না। এই অবস্থার অবসান হওয়া প্রয়োজন। যদি একটি সময় ফিক্সড করা হয়, যেমন 90 দিনের মধ্যে বিচার শেষ করা, অথবা যৌক্তিক একটি সময়, যে সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব, এরকম একটি সময় যদি ফিক্সড করে ধর্ষণ মামলাগুলো এর মধ্যেই নিষ্পত্তি করা যায়, তাহলে আমি মনে করি অপরাধীরা বিচার পাবে, অপরাধীদের শাস্তি হবে, এবং একই সাথে এই শাস্তিগুলো অন্যান্যদের জন্য দৃষ্টান্ত হয়ে যাবে, যার ফলে অন্যরাও এই ধরনের অপরাধ করার ক্ষেত্রে ভয় পাবে। সুতরাং আইনের সঠিক প্রয়োগটা এখানে প্রয়োজন, এবং আইনের যে ফাঁকফোকর আছে সেই ফাঁকফোকরগুলো দূর করা প্রয়োজন। আর সামগ্রিকভাবে ধর্মীয় অনুশাসন যদি আমরা নারী পুরুষ সবাই মেনে চলতে পারি, তাহলে আমাদের সমাজে এ জাতীয় শুধু ধর্ষণের সমস্যাই নয়, অনেক ধরনের সমস্যাই কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ, আপনার মতামত আমরা জানতে পারলাম। আমি একেবারে শেষ মুহূর্তে আছি। সংক্ষেপে যদি আমাদেরকে কিছু বলেন যে আসলে সার্বিক অবস্থা থেকে এখন যেই অবস্থা যাচ্ছে, নির্বাচন, সংস্কার বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই জায়গা থেকে আসলে কিভাবে উত্তরণ সম্ভব, বা যে একটা বিপরীতমুখী রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, একটা ঐকমত্যর একটা বিষয় আসা জরুরি আমাদের মনে হয়। ফ্র্যাঙ্কলি যদি বলি, আমি আসলে খুব ওই যে একটা টার্ম আছে যে এনফোর্সড অপটিমিজম, মানে জোর করে একটা আশাবাদ দেখায় অনেকে, আমি খুব আশাবাদী মানুষ এরকম বলে। আমি এত আশাবাদী মানুষ না। বাস্তবতার মাটিতে যদি দাঁড়িয়ে বলি, আমাদের আসলে খুব বেশি বিষয় আমরা আর একমত হতে পারবো বলে মনে হয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ক্রাইসিস যে জায়গায় আছে, 7 মাস বয়সী যে সরকারটা 7 মাস পার করে ফেললেন, সে সরকার যে পারছেন না, তিনি আর 2 মাস 3 মাস পর অনেক ভালো কিছু পারবেন আমি মনে করি না। ফলে সরকার
দিনে দিনে দেশের পুরো ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আমি একজনের কথা একটু মানে আমার খুবই ক্লোজ, উনি খুব পরিচিত মানুষও, নাম বলছি না, তিনি ঢাকার বাইরে কয়েকটা জেলা থেকে ফিরে এসে বলছেন ঢাকার বাইরে কার্যত সরকারের এক্সিস্টেন্স নাই, ওখানে বিভিন্ন রকমভাবে আসলে বিভিন্ন জনের সরকার চলছে। সো এই পরিস্থিতিতে আমরা আসলে একটা বিপদের দিকেও এগিয়ে যাচ্ছি। দেশের অভ্যন্তরে সমস্যা আছে, আওয়ামী লীগ সমস্যা করছে, প্রধান উপদেষ্টা নিজে বলছেন এটা, ভারতের চক্রান্ত আছে, সব কিছু যদি যোগ করি আমি মনে করি নির্বাচনটা যাতে ডিলেইড না হয়। আমি একটাই আসলে এখন সমাধান দেখি, তার আগ পর্যন্ত হোল হার্টেডলি বসে ন্যূনতম যতটুকু সংস্কার করা যায়, খুব বেশি সংস্কারও আসলে আর এখন হবে না, কারণ হচ্ছে একটা দুর্বল সরকার যখন এই সংস্কারের আলাপ করে তখন খুব সাধারণভাবে এই প্রশ্ন আসে যে কাজ সরকারটা রুটিন কাজ করতে পারছে না। ধরুন আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, মিলিটারি ছিল, এখন অক্সিলিয়ারি ফোর্স হিসাবে প্রাইভেট যে সিকিউরিটি কোম্পানি আছে তাদেরকেও আপনি এখন দায়িত্ব দেবেন, সামলান। কিন্তু এটা দেয়া মানে এটা কি বাংলাদেশের সাম্প্রতিক আসলে সংস্কারের অংশ না? সংস্কারের অংশ না, মানে আপনি কতটা ব্যর্থ হচ্ছেন। এখন যে সরকারটা এতটাই ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায়, সংস্কার করতে হবে এই আলাপ তার জন্য খুব শক্তভাবে আমরা আলাপ শুনছি, কিন্তু সংস্কার আসলে কতটুকু মানে বাস্তবিক হবে বা আসলে আদৌ কবে এটা শেষ হবে, এটা একটা প্রশ্ন রয়ে গেছে যে আসলে আমাকে শেষ করতে। নাসির, আপনি এই ব্যাপারে আসলে খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। আমরা যেটি মনে করছি, যেটি প্রথম থেকে বলা হচ্ছে, সেটি হচ্ছে সরকারের একটি নির্দিষ্ট পলিসি থাকা উচিত, একটি টার্গেট থাকা উচিত। ইতিমধ্যে সরকারের প্রধান উপদেষ্টা অবশ্য বারবার বলেছেন অন্তত এই বছরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের জন্য সরকার প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা দেখেছি সরকারের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে নাগরিক কমিটি, ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবাই কিন্তু সরকারকে যারা এম্পাসাইজ করছে বা সরকারের বাহিরে যারা ছায়া সরকার হিসেবে কাজ করছে, তারা কিন্তু কোনোভাবে সরকার যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্বাচন করবে সে বিষয়ে কিন্তু তাদের সেই সহযোগিতার বিষয়গুলো আমরা দেখছি না। সুতরাং যাবতীয় বিষয়ে আমার সবচেয়ে ভালো অনুধাবন হচ্ছে যে সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং আইন শৃঙ্খলার বিষয়ে সরকার শক্ত অবস্থান গ্রহণ করা উচিত। আমি শুধু ছোট্ট করে একটি আশঙ্কার জায়গা করছি, সেটি হচ্ছে যেটি আমি জাহিদ ভাইকে একটু আগে বলেছিলাম, সেটি হচ্ছে সরকার গত 15.5 বছর ধরে যে সকল পুলিশ কর্মকর্তারা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন, শুধু পুলিশ না, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন বিষয়ে, বা যারা বিএনপিকে ধারণ করেছেন বা মনে মনে করেছেন, তাদেরকে সরকার এক ধরনের প্রতিপক্ষ মনে করছে, হয়তোবা সরকারের একটি অংশ। সেজন্য আমরা দেখেছি যারা দক্ষ পুলিশ কর্মকর্তারা ছিলেন গত কয়েক বছরে, যারা বঞ্চিত হয়েছেন, তাদেরকে একটু দূরে সরিয়ে দিয়ে বরং সুবিধাভোগী আওয়ামী লীগদেরকে অথবা অন্য কোনো অংশদেরকে একটু প্রায়োরিটি বেসিসে তারা দায়িত্ব দিয়েছেন ঢাকা শহরে। তারা খুব ভালো এক্সারসাইজ করতে পারছেন না, ভালো ফাংশন কিন্তু করতে পারছে না। তার পরিণতি কিন্তু আমরা ঢাকা শহরে দেখছি, এত বেশি চিন্তায়, রাহাজানি, চুরি ডাকাতি বেড়েছে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করব যারা গণ অভ্যুত্থানে অংশীদার ছিলেন, যে পক্ষ, যে পুলিশ কর্মকর্তা সহ আইন শৃঙ্খলার বাহিনী অথবা আমাদের অন্য ডিপার্টমেন্ট প্রশাসন, তাদের সবাইকে একত্রে করে আপনি যদি অংশীদার করেন সরকারের, তাহলে আমার মনে হচ্ছে সমাধান খুব দ্রুত করা যাবে। অথবা আপনি যদি এখানে বিভাজিত করতে চান, তাহলে কিন্তু সমস্যা সমাধান খুব দ্রুত হবে না। বিভাজন আমরা চাই না। আমরা শেষ একেবারে আমি মুতাসিম বিল্লাহর কাছে খুব সংক্ষেপে জানতে চাইব, খুব সংক্ষেপে যদি আমি বলেন যে এই পরিস্থিতিতে আসলে আমরা কিভাবে উত্তরণ করা সম্ভব হবে, আমরা কিভাবে সবাই একমত হতে পারবো? আসলে আমরা যদি ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলন দেখব যে বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে হাসিনার অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু হাসিনার পতনের যে প্রত্যক্ষ কারণ, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন হয়, সেই আন্দোলনে যখন পুলিশ ছাত্রলীগ হামলা চালানো শুরু করে, তখন এই ছাত্রদের উপরে হামলা, নিপীড়ন, এমনকি গণহত্যার প্রতিবাদে কিন্তু সাধারণ মানুষজন রাজপথে নেমে আসে এবং দীর্ঘদিনের অপশাসনের ফলশ্রুতিতে মানুষজনের এই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে এবং শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং শেখ হাসিনার পতনের পরে পতনের যে প্রত্যক্ষ কারণ ছাত্র জনতার উপরে গণহত্যা চালানো, এই গণহত্যার বিচারটা গুরুত্ব সহকারে হওয়া প্রয়োজন। মানুষজন এই অপশাসনের অবসান চেয়েছে। সুতরাং অপশাসন যে কারণগুলোর কারণে হয়, অপশাসন যে জন্য হয় এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের দুর্বলতাগুলো রয়েছে, সেই দুর্বলতাগুলোর সংস্কারও জনমানুষের আকাঙ্ক্ষা। সুতরাং জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সরকারের উচিত গণহত্যার বিচার গুরুত্ব সহকারে করা এবং গণমানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটিকেও দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা। আমরা যদি আমাদের ক্যাম্পাসগুলোর দিকে তাকাই, আমরা দেখব যে 90-এর দশকের পরে সামরিক শাসন, স্বৈর শাসন শেষে বাংলাদেশ গণতন্ত্রের পথে
আপাতত ফিরে আসলেও বাংলাদেশের ছাত্র সংসদগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যায়। এক ডাকসুর প্রশ্নবিদ্ধ নির্বাচন ছাড়া আর ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। সুতরাং ক্যাম্পাসগুলোতেও গণতন্ত্র ফিরে আসা প্রয়োজন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রীয় পরিসরে গণতন্ত্রের সুষ্ঠু চর্চার জন্য সংস্কার দ্রুততম সময়ে সম্পন্ন করে নির্বাচনও দ্রুততম সময়ের মধ্যে হওয়া প্রয়োজন। সুতরাং আমরা মনে করি জনমানুষের যে আকাঙ্ক্ষা, যে গণহত্যার কারণে মানুষ রাজপথে নেমে এসেছে, এটার বিচার সরকারের গুরুত্ব সহকারে করা উচিত। মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন সরকারের ঘটানো উচিত এবং বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনেও সরকারের কাজ করা উচিত। ধন্যবাদ। আমরা সব পক্ষেরই সবারই মতামত জানতে পারলাম। আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আপনাকে মোতাসিম, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও হয়তো আপনাদের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের সঙ্গেই থাকুন সবসময়। কাল আবারও দেখা হবে একই সময় অন্য কোনো অতিথির সঙ্গে। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গে থাকুন।